আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। গেট খুলতেই একটু অদ্ভুত লাগলো। আমাদের বাসা সাধারণত বিকেলে খুব শান্ত থাকে, কিন্তু আজ ভেতর থেকে মানুষের গলার আওয়াজ ভেসে আসছে। মনে হয় কেউ এসেছে। জুতা খুলে ভেতরে ঢুকতেই দেখি ড্রয়িং রুমে সবাই বসে আছে। আম্মু, আব্বু, মামা, মামি, এমনকি নানুও এসেছে। আমাকে দেখেই সবাই একবার তাকায়, আবার চুপ। এই একবার তাকানো তারপর চুপ হয়ে যাওয়া জিনিসটা জীবনে খুব বেশি ভালো খবর দেয় না। আমি হালকা হেসে বললাম, কি ব্যাপার, মিটিং বসছে নাকি? কেউ কিছু বলল না। আমার বুকের ভেতর ধীরে ধীরে অস্বস্তি জমে উঠল। আমি ব্যাগটা সোফার পাশে রেখে বসলাম। তখনই চোখে পড়ে সোফার একদম কোনায় বসে আছে নীলা। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজন। ঝগড়া, মারামারি, অভিযোগ, সব কিছুর লাইফটাইম পার্টনার। কিন্তু আজ ও চুপচাপ, হাত দুটো জড়িয়ে ধরে বসে আছে। আমি ভ্রুকুচকে বললাম, কিরে নীলা, তুই এত শান্ত কেন আজ? ও তাকায়, হালকা চোখ পাকায়, কিন্তু কিছু বলে না। এইটা আরও ভয়ঙ্কর। মামা গলা খাকারি দিয়ে বললেন, তুহিন, একটা দরকারি কথা আছে, এখানে বস। আমি হেলান দিয়ে বললাম, বলেন মামা। মামা একটু সময় নেয়, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে নানুর জমির কথা। গ্রামে যে জমিটা আছে সেটা নিয়ে দূরসম্পর্কের এক আত্মীয় কেস করার চেষ্টা করছে। কাগজপত্র নিয়ে টানাটানি চলছে। বাইরে লোক ঢুকে গেলে জমিটা পরিবারে হাতছাড়া হওয়ার ঝুঁকি আছে। আমি মন দিয়ে সব শুনলাম, তারপর ধীরে ধীরে বললাম, তো কোনো উকিল ধরেন, কাগজ ঠিক করেন। মামা এবার সরাসরি আমার চোখে তাকালেন। ওই দৃষ্টি আমি চিনি। এই দৃষ্টি মানে কথাটা সহজ না। এখানে অনেক ঝামেলা আছে তুহিন, তার মাঝে সবচেয়ে বড় কথা, আমার কোনো ছেলে নেই, তাই সবার নজর নীলার দিকে। আমি ভ্রুকুচকে বললাম, মানে বুঝলাম না। মানে সবার লোভ একটাই, যে নীলাকে বিয়ে করলে সকল সম্পত্তির মালিক হবে নীলার জামাই। যদি জমিটা পরিবারের ভেতরেই ট্রান্সফার থাকে, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। তো আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের সিদ্ধান্ত হচ্ছে তোর আর নীলার বিয়ে দিতে। আমি একথা শুনতেই চমকে উঠলাম। কি বললেন? যা আমি বলেছি ঠিকই শুনেছিস বাবা। এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমার সারা জীবনের কষ্টের কামাই আমি এভাবে বিফলে দিতে চাই না। আর আমি তোকে অনেক বিশ্বাস করি, তুই নীলাকে অনেক সুখে রাখবি। মামা, আপনি সব কি বলছেন? নীলাকে বিয়ে করব মানে? বোঝার চেষ্টা কর বাবা, গ্রামে আমার অনেক শত্রু আছে। সবাই আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই তো কদিন আগেও একজন হুমকি দিয়েছে, যদি তার ছেলের সাথে নীলার বিয়ে না দেই, তাহলে ওরা নীলার অনেক বড় ক্ষতি করবে। কিন্তু আমি চাই না ওই ছেলের সাথে নীলার বিয়ে দিতে। শুধু ওই ছেলে কেন, আরও যারা বাকি আছে তাদের সাথেও না। কারণ তারা নীলাকে ভালো রাখতে পারবে না। সবাই সম্পত্তির লোভে নীলাকে বিয়ে করতে চাই। এ এটা অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আম্মু আসতে বললেন, তুই একটু বুঝার চেষ্টা কর তুহিন, আমরা তোকে জোর করছি না, কিন্তু পরিস্থিতি বুঝে ভাবতে বলছি। ঘরের ভেতর হঠাৎ যেন বাতাস ভারী হয়ে উঠল। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমার একটা হাসব্দেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমার মাথার ভেতর তখন ঝড় বইছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। না মামা, এটা আমার পক্ষে সম্ভব না। নীলা আমার ছোটবেলার সঙ্গী, ঝগড়ার পার্টনার, খেলার সাথী। তাকে হঠাৎ করে বউ হিসেবে ভাবা আমি পারবো না। শুধু সম্পত্তি বাঁচানোর জন্য বিয়ে, এটা ঠিক না। আম্মু একটা দীর্ঘ শ্বাস ফেললেন। মাথা নিচু করে বসে আছে। ওর হাত দুটো কাঁপছে, কিন্তু ও একটা কথাও বলছে না। মামা ভাঙা গলায় বললেন, আমি তোকে জোর করছি না বাবা, কিন্তু আমি অসহায়। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি ভয় পাচ্ছি। ভয় থাকলে আইনি ব্যবস্থা নিন, নিরাপত্তা নিন, কিন্তু বিয়ে দিয়ে সমস্যা সমাধান, এটা সমাধান না মামা। ঘরে কিছুটা কান্নার ভাঁজ ছড়িয়ে পড়ে। পরিবেশটা এমন হয়ে যায় যেন
আমি ভীষণ স্বার্থপর কিছু বলে ফেলেছি, কিন্তু বুকের ভেতর থেকে একটা কথাই বারবার উঠছিল, এই বিয়ে ঠিক না। শেষে মামা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখ লাল, মুখটা কেমন ভেঙে গেছে। ঠিক আছে তুহিন, জোর করবো না, আল্লাহ ভরসা। নীলা একবার আমার দিকে তাকালো। সেই দৃষ্টিটা রাগের না কষ্টের বুঝলাম না। তারপর ওরা সবাই চলে গেল। সেদিনের পর বাড়ির পরিবেশ বদলে গেল। আম্মু আগের মতো কথা বলেন না। আমি অফিসে যাই, ফিরি, কিন্তু মনে হয় বাসার ভেতর কোথাও একটা চাপা অপরাধবোধ পড়ে আছে। কেটে গেল 15 দিন। এক বিকেলে অফিস থেকে ফিরে দেখি আম্মু রান্নাঘরে বসে আছে চুপচাপ। চুলার আগুন জ্বলছে, কিন্তু উনি নড়ছেন না। কি হয়েছে আম্মু? উনি তাকালেন, চোখ দুটো ফোলা। আম্মু ধীরে বললেন, নীলাদের গ্রামে ঝামেলা শুরু হয়েছে। ওই লোকগুলো আবার চাপ দিচ্ছে, বলেছে এই সপ্তাহেই বিয়ে না দিলে জোর করে তুলে নিয়ে যাবে নীলাকে। আমার হাতের ব্যাগ মেঝেতে পড়ে গেল। কি বলছে এসব? মামা কিছু বলছে না? তোর মামা খুব ভয় পেয়েছে। গ্রামের অবস্থা ভালো না। কাল নীলার বিয়ে ঠিক করেছে দূর সম্পর্কের এক লোকের ছেলের সাথে। তারা নাকি অনেক হুমকি ধুমকি দিয়েছে। আমার মাথার ভেতর রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। চোখের সামনে ভেসে উঠল সেদিনের ড্রয়িং রুমে চুপ করে বসে থাকা নীলা। ওর কাপা হাত, নিচু চোখ। সারা রাত ঘুম হলো না। আমি বুঝলাম আমি বিয়ের বিরুদ্ধে ছিলাম, কারণ আমি বিষয়টাকে হালকাভাবে নিয়েছিলাম। কিন্তু এখন ব্যাপারটা সম্মান, নিরাপত্তা আর জোর জবরদস্তির বিরুদ্ধে দাঁড়ানো। ভোরে উঠে সরাসরি নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা জুড়ে কুয়াশা, কিন্তু আমার মাথার ভেতর সব পরিষ্কার। ওদের বাড়ির সামনে গিয়ে দেখি বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু আনন্দ নেই, সবাই চুপচাপ। আমি সরাসরি উঠোনে ঢুকে দাঁড়ালাম। তারপর জোর গলায় বললাম, এই বিয়ে হবে না। সবাই থমকে গেল। কয়েকজন পরিচিত লোক এগিয়ে এলো, রাগে চোখে তাকালো। আমি শান্ত গলায় কিন্তু শক্তভাবে বললাম, মেয়ের ইচ্ছা ছাড়া ভয় দেখিয়ে জোর করে বিয়ে, এটা বিয়ে না, অপরাধ। কেউ হাত বাড়ানোর আগে ভেবে নিন। গ্রামের কয়েকজন মুরব্বী এগিয়ে এলেন। তারা আগেই এসব ছেলেদের অত্যাচারে বিরক্ত ছিল। পরিস্থিতি ঘুরে গেল। যারা জোর করছিল তারা চুপসে গেল। কেউ আর সামনে এগোলো না। মামা এগিয়ে এসে আমার হাত ধরে কাঁদতে লাগলেন। বাবা, আমি জানতাম তুই আসবি। নীলাকে ঘর থেকে আনা হলো। ওর চোখ কান্নায় ভেজা। আমি তখন আর দেরি করলাম না। মামা, আজ যদি বিয়ে হয় ওর সম্মান বাঁচানোর জন্য হবে, জোরে না, ওর মত নিয়ে। নীলা চুপ করে মাথা নেড়ে সম্মতি দিল। গ্রামের মুরব্বীদের সামনে সাদামাটা আয়োজনেই আমাদের বিয়ে হয়ে গেল। বাসায় ফেরার সময় গাড়ির জানালার পাশে নীলা চুপচাপ বসে আছে। আগের মতো তর্ক নেই, ঝগড়া নেই। আমি হালকা হেসে বললাম, এই যে ছোটবেলার মারামারির পার্টনার, এখন থেকে কিন্তু সম্মান করে কথা বলতে হবে। নীলা চোখ পাকালো। গাড়ির ভেতর দুজনেই চুপ। রাস্তার বাতিগুলো জানালার কাছে লম্বা দাগ হয়ে কেটে যাচ্ছে। মাঝে মাঝে গাড়ির ঝাঁকুনিতে আমাদের কাঁধ হালকা ছুঁয়ে যাচ্ছে। আর দুজনের সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে যাচ্ছে, যেন ইচ্ছে করে না, আবার অস্বস্তিও লুকানো যাচ্ছে না। বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল। রাতে রুমের দরজা খুলতেই হালকা গোলাপ আর রজনীগন্ধার গন্ধ ভেসে এলো। বিছানার চারপাশে ফুল ছড়ানো। আলোটা পুরো উজ্জ্বল না, হালকা নরম। আমি দরজার কাছে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। এই ঘরটা আমারই, কিন্তু আজ কেমন অচেনা লাগছে। পেছন থেকে নীলা ধীরে ধীরে ঢুকল। ওর পায়ের নুপুরের শব্দটুকু এই নীরব ঘরে কেমন স্পষ্ট শোনা যাচ্ছে। ও বিছানার এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়ল, মাথা নিচু, ওড়নার প্রান্ত আঙ্গুলে পেঁচাচ্ছে। নীলার এই নার্ভাস অভ্যাসটা আমি ছোটবেলা থেকেই চিনি। আমি গলা খাকারি দিলাম, এই যে। নীলা তাকালো না। এত চুপ কেন? তুই না সবচেয়ে বেশি কথা বলিস? নীলা আস্তে বলল, এখন তো তুই বলার দিন শেষ, তাই না? কথাটা শুনে আমার বুকটা হালকা ধক করে উঠল। আমি ধীরে ধীরে সামনে গিয়ে
বিছানার অন্য পাশে বসলাম দূরত্ব রেখেই। হেসে বললাম, এটা তো ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। নীলা এবার হালকা মুখ তুলল, চোখ লাল, কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট হাসি। যদি কেউ শোনে আমরা বাসর ঘরে বসে তুই তুই করছি, তখন সবাই কি ভাববে? আমরা দুজনেই হালকা হেসে ফেললাম। অস্বস্তিকর বরফটা একটু গলল। বাইরে কোথাও একটা কুকুর ডাকছে, দূরে বাসার কারো থালা বাসন সরানোর শব্দ। আমি ধীরে বললাম, আজকে ভয় পেয়েছিলি খুব? ও একটু থামল, তারপর আস্তে মাথা নাড়ল। কিন্তু জানতাম তুমি আসবে। এত ভরসা ছিল? নীলা এবার সরাসরি আমার দিকে তাকালো। ছোটবেলা থেকে কেউ আমাকে বেশি জ্বালাইলে কে আগে ঝগড়া করতে যেত? আমি হেসে ফেললাম। ওটা ঝগড়া না, ওটা ছিল ন্যায়ের পক্ষে আন্দোলন। আহা, এখন তো দেখি বড় বড় কথা শিখে গেছো। ঘরটা ধীরে ধীরে স্বাভাবিক লাগতে শুরু করলো। আমি একটু সিরিয়াস হলাম। শোন, আজকে যা হয়েছে সব খুব তাড়াহুড়োর। তুই চাইলে আমরা ধীরে ধীরে সব কিছু বুঝে নেব। কোনো চাপ নাই, আগে যেমন ছিল এখনও তেমনই থাকবে। নীলার চোখ আবার ভিজে উঠল। তুমি থাকলে আমার কিচ্ছু হয় না, ছোটবেলা থেকে এইটাই তো জানি। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে হালকা হাসলাম। সেই হাসির ভেতরে লুকানো ছিল দায়িত্ব, মায়া আর অদ্ভুত এক নতুন অনুভূতি, যেটার নাম হয়তো ভালোবাসা। কিন্তু আমরা এখনও উচ্চারণ করতে অস্বস্তি বোধ করছি। সেদিন রাতটা খুব সাধারণভাবেই কেটে গেল। বেশি কথা না, বেশি দূরত্বও না। দুজন মানুষ ধীরে ধীরে বুঝে নিচ্ছে তাদের সম্পর্ক বদলেছে ঠিকই, কিন্তু ভেতরে চেনা মানুষটা এখনও একই আছে। পরের দিন সকালে ভোরের রোদ হালকা করে পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। বাইরে কারো হাঁটার শব্দ, রান্নাঘরে থালার টুংটাং। আমি আগে উঠলাম। কয়েক সেকেন্ড চুপ করে নীলার দিকে তাকিয়ে থাকলাম। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঘুমের ভেতর একদম শিশুর মতো শান্ত। গতকাল পর্যন্ত যে মেয়ে আমার সাথে ঝগড়া করে মাথা খেত, আজ সে আমার ঘরে, আমার জীবনের অংশ হয়ে শুয়ে আছে। ভাবতে কেমন অবাস্তব লাগে। আমি ধীরে বললাম, এই শুনছ, উঠতে হবে কিন্তু। নীলা বালিশে মুখ গুজে বলল, আমি আজ অসুস্থ, উঠতে পারবো না। নতুন বউ অসুস্থ হলে তো মানুষ দেখতে আসবে বেশি। ও চোখ খুলে কপাল কুঁচকাল। উফ, এই বিয়ে করলে এত প্যারা সহ্য করা লাগে? সেটা বিয়ের আগে ভাবা উচিত ছিল। এখন উঠে ফ্রেশ হও। হুট করে বিয়ে হওয়ায় আব্বা আম্মু ঠিক করলেন আজ বাসায় ছোট করে দাওয়াত হবে। আত্মীয় স্বজন, কাছের মানুষজন যেন সবাই দেখে নেয় সব ঠিকঠাক হয়েছে। ড্রয়িং রুমের টেবিলে ফুল, মিষ্টি ট্রে, গ্লাসের শরবত। নীলা একটা নীল রঙের শাড়ি পরল, খুব ভারী না, সাদামাটা, কিন্তু ওর খোলা চুল আর কপালে ছোট টিপ মিলিয়ে এমন লাগছিল যেন শান্ত আকাশে হালকা বিকেলের রোদ। আমি দরজার পাশে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম। নীলা ভ্রু তুলে বলল, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু সবাই বুঝে যাবে কি বুঝবে? যে তুমি বউয়ের উপর ফিদা হয়ে যাচ্ছ। আমি লজ্জা পেয়ে গলা খাকারি দিলাম। আমি একটা সাদা পাঞ্জাবি পরলাম। নীলা পাশে দাঁড়াতেই সবাই ফিসফিস করে বলতে লাগলো, দেখছো দুজনকে একসাথে কত সুন্দর মানাইছে। নীলার বাড়ি থেকেও সবাই এলো। মামা এসে আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোর কাছে আমি ঋণী। আমি মাথা নিচু করলাম। মামা, এগুলো বলবেন না। নীলা দূর থেকে দেখছিল। আমাদের চোখাচোখি হতেই ও হালকা হাসল। দুপুরে খাবারের টেবিলে কোলাহল। আমি প্লেটে খাবার নিচ্ছি। হঠাৎ নীলা আসতে বলল, মনে আছে ছোটবেলায় তুমি আমার প্লেট থেকে আলু ভাজি চুরি করতে? মিথ্যা, আমি শুধু টেস্টটা পরীক্ষা করতাম। ও আচ্ছা, তাই? হুম। আজকে চাইলে নিচে থেকেই দিতে পারি। বাব্বা, বউ হয়ে ভালো মানুষ হয়ে গেছো দেখছি। বিকেলে বাসা একটু ফাঁকা হতেই আমি বললাম, চলো বাইরে যাই। নীলা অবাক হয়ে বলল, এখন সবাই কি বলবে? বলবো বাতাস খেতে গেছি। নতুন বউকে বন্দি করে রাখলে চলবে?
ও চুপচাপ আঁচল ঠিক করে আমার পেছনে এসে দাঁড়ালো। বাইকে উঠতেই প্রথমে একটু দূরে সরে বসলো, তারপর রাস্তা একটু ফাঁকা হতেই ধীরে ধীরে হাত রাখলো আমার কাঁধে। আমি কিছু বললাম না, শুধু গতি একটু কমালাম। নদীর পাড়ে বসে আছি, বাতাসে হালকা কাদামাটির গন্ধ, দূরে নৌকা যাচ্ছে। চায়ের কাপ হাতে নীলা নদীর দিকে তাকিয়ে। এই জায়গাটা শান্ত না? এখানে এসে মনে হচ্ছে মাথার ভেতরকার সব চিন্তা থেমে গেছে। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। এই নীরবতাটা অস্বস্তিকর না, বরং খুব স্বস্তির। নীলা ধীরে বলল, গত 15 দিন আমি ঠিকমতো ঘুমাইনি। আর এখন? এখন মনে হয় পৃথিবীর সকল চিন্তা একপাশে রেখে শান্তিতে ঘুমাতে পারি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। বাইকটা পাশে রেখে আমরা হাঁটছি। আকাশে কমলা রং মিলিয়ে যাচ্ছে। নীলা হাঁটতে হাঁটতে বলল, তুমি না আসলে হয়তো আমি আজ অন্য কোথাও থাকতাম, হয়তো বেঁচেও মরে যেতাম। আমি থেমে ওর দিকে তাকালাম। এই কথা আর কোনোদিন বলবে না, এখন থেকে যা হবে একসাথে হবে। ও কিছু বলল না, শুধু ধীরে আমার হাতের পাশে হাত রাখল। কয়েক সেকেন্ড পর আঙুলগুলো জড়িয়ে গেল। ফেরার পথে দুজন একটা রেস্টুরেন্টে ঢুকে ডিনার করলাম। নীলা বলল, আজকে এত কিছু খাইছি, তবু এখানের খাবারটা কেন যেন সবচেয়ে ভালো লাগতেছে। কারণ এখন আমি আমার টাকায় খাওয়াচ্ছি। খোটা দিচ্ছ? না, সেই সাধ্য কি আমার আছে? বাসায় ফিরতে ফিরতে রাত গভীর হয়ে গেল। ঘরে ঢুকে নীলা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল খুলছে। আমি দরজার পাশে হেলান দিয়ে তাকিয়ে। নীলা আয়নায় তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু লজ্জা লাগবে। আমি তো বহুদিন ধরেই তাকাই, তুমি শুধু খেয়াল করনি। ও হালকা থেমে গেল, তারপর ধীরে বলল, আজকের দিনটা অনেক সুন্দর ছিল। আমি সামনে গিয়ে নরম গলায় বললাম, এরকম দিন আরও হবে, তবে ধীরে ধীরে। ঘরের ভেতর নরম আলো, বাইরে রাত গভীর, কিন্তু এই ঘরের সময় যেন একটু ধীরে চলছে। আমি সামনে এসে থামতেই নীলা আয়নার সামনে থেকে একটু সরে দাঁড়ালো। শাড়ির আঁচল গুছিয়ে চুপ করে বিছানার একপাশে বসে রইল। ওর মুখে লাজ, ক্লান্তি আর অদ্ভুত শান্তির মিশ্র ছাপ। আমি ইচ্ছে করেই দূরত্ব রেখে বিছানার অন্য পাশে বসলাম। আজকে অনেক কিছু হয়ে গেছে একসাথে, মাথা ঘুরতেছে না? নীলা হালকা হেসে বলল, মাথা ঘুরতেছে না, কিন্তু মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। খারাপ স্বপ্ন না তো? না, এইটা এমন স্বপ্ন যেটা ভাঙলে মানুষ কষ্ট পায়। আমি কিছু বললাম না। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা নড়ছে। আমি ধীরে বললাম, শোনো, আজকে যা হয়েছে সব তাড়াহুড়োতে, কিন্তু আমাদের হাতে সময় আছে। আমরা আগের মতোই কথা বলবো, ঝগড়া করব, হাসব। শুধু একটা নতুন পরিচয় যোগ হয়েছে, জাস্ট এই পর্যন্তই। নীলা ধীরে মাথা তুলে তাকালো, চোখে কৃতজ্ঞতা। তুমি একটুও বদলাওনি। আমি বদলালে তোমার ঝগড়ার পার্টনার কে হবে? নীলা হালকা হাসল। সেই হাসিতে লাজ আছে, কিন্তু ভরসাও আছে। ভোরের রোদ পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। বাইরে পাখির ডাক, রান্নাঘরে হাঁড়ির ঢাকার শব্দ। আমি আগে উঠে বসে কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম। এলোমেলো চুল, শান্ত মুখ, এতদিনের চেনা মানুষ, কিন্তু আজ নতুন পরিচয়ে পাশে। আমি আসতে বললাম, এই শুনছ, সকাল হইছে। নীলা বালিশে মুখ গুজে বলল, আর একটু ঘুমাতে দাও না। আরও ঘুমালে পরে আম্মু এসে ঝাড়ু দিয়ে পিটাবে। আচ্ছা আচ্ছা, উঠতেছি। বিয়ে মানেই এত ঝামেলা? সকালে ডাইনিং টেবিলে আব্বু খবরের কাগজ পড়ছেন, আম্মু চা ঢালছেন। আমাদের একসাথে আসতে দেখে দুজনের মুখেই চাপা হাসি। আম্মু বললেন, এই দিকে বসো দুজন। নীলা চুপচাপ গিয়ে আমার পাশে বসল। ওর হাত টেবিলের নিচে গুটানো, একটু নার্ভাস বোঝা যায়। আম্মু হঠাৎ নরম গলায় বললেন, নীলামা, তোর পড়াশোনা বন্ধ থাকবে না কিন্তু। আমি ঠিক করছি এখানের ভালো একটা স্কুলে তোকে ভর্তি করাবো। যা হয়েছে হুট করে হয়েছে,
কিন্তু তোর ভবিষ্যৎ ঠিকঠাকভাবে হবে। নীলা অবাক হয়ে তাকালো। আমি আবার ভর্তি হতে পারবো? আব্বু চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, কেন পারবো না? আমাদের মেয়ের পড়াশোনা বন্ধ হবে কেন? নীলার চোখ চকচক করে উঠল। ও নিচু গলায় বলল, ধন্যবাদ খালা, মানে আম্মু। আম্মু হেসে বললেন। এখন থেকে আম্মুই ডাকবে। আমি পাশে বসে চুপচাপ দৃশ্যটা দেখছিলাম। বুকের ভেতর হালকা গর্ব হচ্ছিল। নাস্তার পর আম্মু একটা ফাইল এনে দিলেন। এখানে নীলার সব সার্টিফিকেট, জন্ম নিবন্ধন কাগজ আছে। তুহিন, আজকেই ওকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়ে আয়। ঠিক আছে। নীলা, রেডি হয়ে আসো। নীলা দ্রুত উঠে গেল। কিছুক্ষণ পর হালকা সালোয়ার কামিজ পরে বের হলো। খুব সাধারণ সাজ, কিন্তু মুখে একরাশ নতুন উত্তেজনা। স্কুলের অফিস রুমে বসে আমরা কাগজপত্র জমা দিলাম। স্যার সব দেখে বললেন, মেয়েটা পড়াশোনায় ভালো ছিল দেখছি, ভর্তি নিয়ে সমস্যা হবে না। নীলা আমার দিকে তাকালো। চোখে সেই পুরনো দুষ্টু হাসি ফিরে এসেছে। বাইরে বের হয়ে ও ধীরে বলল, তুমি কিন্তু ছোটবেলায় আমার হোমওয়ার্ক করে দিতে, মনে আছে? কিন্তু এখন দিব না, নিজেরটা নিজে করবে। নীলা মুখ ফুলিয়ে বলল। দেখছো, বিয়ে হইলেই মানুষ বদলায় যায়। স্কুল থেকে বের হতেই রাস্তার পাশে ফুচকার দোকান। আমি বললাম, ম্যাডাম, ভর্তি উদযাপন হবে না? নীলা চোখ বড় করে বলল, ফুচকা? চলেন। 5 মিনিট পর আমরা দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। ও এক কামড় দিয়ে চোখ বন্ধ করল। উফ, কি স্বাদ! এখন থেকে আমি প্রতিদিন ফুচকা খাবো, আর তুমি বিল দিবে। তার থেকে বরং একটা কাজ করি, আমি নিজেই একটা ফুচকার দোকান দিয়ে দেই। বাহ, দারুণ আইডিয়া। ফুচকার প্লেট শেষ করে নীলা আঙ্গুলে লেগে থাকা তেঁতুলের পানিটুকু চুপি চুপি খেয়ে ফেলল। তারপর ধরা পড়ে যাওয়ার মতো করে আমার দিকে তাকালো। কি দেখতেছো? কিছু না, ভাবতেছিলাম এই মেয়ে স্কুলে পড়তে যাবে নাকি ফুচকার দোকানে লুট করতে যাবে কে জানে। দুটোই করব। আমি হেসে মাথা নাড়লাম। ওর মুখে আবার সেই ছোটবেলার চঞ্চলতা ফিরে এসেছে। মনে হচ্ছিল গত কয়দিনের ভয় আর চাপ একটু একটু করে গলে যাচ্ছে। রাস্তার ওপারে একটা ছোট শপিং মার্কেট। আমি ইশারা করে বললাম, যেহেতু আজ এত বড় দিন, ভর্তি ফুচকা, সব মিলিয়ে একটা শপিংও হয়ে যাক। শপিং কিসের? ম্যাডামের সাংসারিক লাইফ শুরু, নতুন ড্রেস দরকার না? ও, তাহলে আসল কথা এইটা? চলেন। মার্কেটে ঢুকতেই নীলার চোখ বড় বড় হয়ে গেল। ও এক দোকান থেকে আরেক দোকানে তাকাচ্ছে, কিন্তু ঢুকছে না। ঢুকছো না কেন? বিয়ের পর প্রথম শপিং, লজ্জা লাগতেছে। আমি তোমাকে বাচ্চা বয়সে কাদায় লাফাতে দেখছি, এখন আবার লজ্জা? ও হেসে ফেলল। শেষমেশ একটা দোকানে ঢুকলাম। হালকা রঙের কয়েকটা সালোয়ার কামিজ দেখছিল। ও একটা হালকা ল্যাভেন্ডার রঙের ড্রেস হাতে নিয়ে আয়নার সামনে ধরল। দোকানের আয়নায় আমাদের দুজনের প্রতিবিম্ব একসাথে ভেসে উঠল। এক মুহূর্তের জন্য আমরা দুজনেই চুপ। মানাইছে? শেষমেশ দুটো ড্রেস, একটা ব্যাগ আর কয়েকটা চুড়ি নিল। বিল দিতে গেলে ও আসতে বলল, এত খরচ হয়ে গেল আজ? খরচ না, ইনভেস্টমেন্ট করছি ভবিষ্যতের টপার স্টুডেন্টের জন্য। বাইরে বের হতে হতে বিকেলের আলো নরম হয়ে এসেছে। আকাশে কমলা আর হালকা গোলাপি রং মিশে আছে। বাইকে ওঠার সময় নীলা আগের মতো দূরে বসল না, চুপচাপ এসে স্বাভাবিকভাবে আমার কাঁধে হাত রাখল। এই ছোট পরিবর্তনটা আমি টের পেলাম, কিন্তু কিছু বললাম না। রাস্তার বাতাসে ওর চুলের গন্ধ ভেসে আসছিল। পেছন থেকে আসতে বলল, জানো, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে একটা। কেন? সকালে আমি ছিলাম এক স্বপ্নহীন মেয়ে, আর এখন মনে হচ্ছে আমি নতুন করে জীবন শুরু করতেছি। তাহলে এই লাইফটা আমরা ধীরে ধীরে সুন্দর বানাই, ঠিক আছে? ও মাথা নাড়ল। কাঁধে রাখা হাতটা একটু শক্ত হলো। বাসার সামনে বাইক থামাতেই বারান্দা থেকে আম্মু তাকিয়ে আছেন।
নীলা নামতে নামতে ওড়না ঠিক করলো। হাতে শপিং ব্যাগ দেখে আম্মু মুচকি হাসলেন। ও মা, দেখি দেখি, এত শপিং! হ্যাঁ, এই টুকিটাকে কিনলাম আর কি। খুব ভালো করছিস। আমার মেয়ে সব নতুন করে শুরু হোক। আমি ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকলাম। ঘরটায় আজ অন্যরকম শান্তি। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু নতুন জীবনের নরম শুরু। নীলা দরজার কাছে দাঁড়িয়ে একবার ঘরটার দিকে তাকালো, তারপর আমার দিকে। ওর চোখে কৃতজ্ঞতা, ভরসা আর অল্প একটু লাজুক ভালোবাসা মিলেমিশে আছে। আমি হালকা হাসলাম। এই যে ম্যাডাম, কাল থেকে কিন্তু স্টুডেন্ট লাইফ শুরু। আর তোমার? আমার তো আগেই শুরু হয়ে গেছে, এখন থেকে লাইফ টাইম দায়িত্ব। নীলা চোখ পাকালো, কিন্তু হাসিটা লুকাতে পারল না। ঘরের ভেতর সন্ধ্যার আলো ঢুকছে। নতুন বই, নতুন ড্রেস, নতুন সম্পর্ক, সব মিলিয়ে আমাদের জীবনটা ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে নিতে শুরু করলো। ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, ধীরে ধীরে অজান্তেই আমাদের জীবনের অংশ হয়ে যায়। তানভীর আর অনুর গল্পটাও ঠিক তেমনই। ঝগড়া থেকে শুরু, আর শেষটা এক গভীর ভরসার সম্পর্কে। আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি? আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও সুন্দর রোম্যান্টিক লাভ স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের নতুন নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের প্রিয় মানুষদের ভালো রাখুন।